Assalamu alaikum and very good evening once again. আমরা IFRS for SME নিয়ে কয়েকটা সেশন করেছি, ইনফ্যাক্ট দুটি। এখন আমরা থার্ড সেশন করব, যেটি হচ্ছে সেকশন 2। সো খুব বেশি কথা না বাড়িয়ে আমি একটা স্মল পিপিটি শেয়ার করছি আপনাদের সাথে, যেটি বেসিক্যালি একটা সামারি অফ IFRS for SME সেকশন 2। সো আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো এখন, সেটি হচ্ছে যে IFRS ফর SME এটি আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে মোট 35টা সেকশন এখানে রয়েছে। সো 35 সেকশনের সেকশন যেটি হচ্ছে সেকশন 2, সেকশন 1 অনেক শর্ট ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেকশন 1 এ মাত্র 7টা সাবসেকশন ছিল, only 7 subsection was there, but for this particular section 2, এখানে আমরা দেখতে পাচ্ছি section 2 হচ্ছে concept and pervasive principles. Basically this is one kind of you can say that conceptual framework for IFRS for SME. এখানে মোট 52 সাবসেকশন রয়েছে, 52টা সাবসেকশন রয়েছে। সো প্রথমেই আমরা যেটি দেখতে চাই সেটি হচ্ছে যে objective of financial statement as per IFRS for SME. এখানে বলা হচ্ছে to provide information about financial position, performance and cash flow. এখানে তিনটি বেসিক কথা বলা আছে, যে আপনার ফাইন্যান্সিয়াল পজিশন, দ্যাট ইজ ব্যালেন্স শিট, পারফরম্যান্স, দ্যাট ইজ হচ্ছে কম্প্রিহেনসিভ এন্ড আদার টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, এখানে ওসিআই আছে, যদিও এখানে ওসিআই খুবই শর্ট, মাত্র 3টি ওসিআই আইটেম IFRS for SME তে স্পেসিফিক করা আছে, আমি এটি পরে বলবো। আর ক্যাশ ফ্লো, অবভিয়াসলি ক্যাশ ফ্লো এখানে আছে। Also shows result of stewardship of management over resources. আসলে কন্ট্রোল, the control over the organization, control over the resources of the organization, এটি রিফ্লেক্ট করে, এটি এখানে আছে। আর কোয়ান্টিটিভ খুবই ইম্পর্টেন্ট একটা এখানে ইস্যু আছে, সেটি হচ্ছে যে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস থাকবে, বাট কোয়ালিটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কোয়ালিটিভ কিছু বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পারি। তার ভিতরে ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডেবিলিটি। এখানে আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে আমরা সিম্পল বুঝতে পারছি যে আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, তবে এখানে একটা স্পেসিফিক কথা বলা আছে IFRS for SME সেকশন 2 তে। সেখানে বলা আছে যে আন্ডারস্ট্যান্ডেবল করতে যে আপনার বেসিক যে ইনফরমেশন সেগুলো অফ করে দিয়ে আন্ডারস্ট্যান্ডেবল করতে গেলে এটি প্রবলেম হবে, বিকজ আমরা জানি IFRS for SME বা IFRS এমন ভাবে আমাদেরকে বলে, সেটি হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বেসিক আন্ডারস্ট্যান্ডিং হতে হলে আপনার সাধারণত বেসিক ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনাকে অ্যাকাউন্টিং এর বেসিক প্রিন্সিপল গুলো জানতে হবে, আদারওয়াইজ it is not for the layman's as well. রিলেভেন্স হইতে হবে, আমরা জানি যে ইরিলেভেন্ট কোনো কথাবার্তা এখানে থাকা যাবে না, খুবই রিলেভেন্ট ইনফরমেশন থাকতে হবে। ম্যাটেরিয়ালিটি লেভেল থ্রেশহোল্ড সেট করতে হবে, এবং কতটুকু এগ্রিগেশন এবং ম্যাটেরিয়ালিটি বলে একটা ইস্যু আছে মূল ভার্সন অফ IFRS, এখানে ম্যাটেরিয়ালিটি। রিলায়েবিলিটি, অবভিয়াসলি আনরিলায়েবল ইনফরমেশন দিয়ে ফাইন্যান্সিয়াল তৈরি করার কথা কোথাও বলা নেই, IFRS for SME তে বলা নেই। সাবস্টেন্স ওভার ফর্ম, আমরা এটা জানি যে অনেক সময় লিগ্যাল ফর্মেট থেকে সাবস্টেন্স সিচুয়েশন অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটি এখানে বলা আছে। প্রুডেন্স কনসেপ্ট, ইউ অলওয়েজ ট্রাই টু বি প্রুডেন্স, কনজারভেটিভ হতে হবে, এটি বলা আছে। কমপ্লিটনেস হতে হবে, আপনার ইনফরমেশন ইনকমপ্লিট থাকলে এটিকে আমরা IFRS for SME এর আন্ডারে প্রপার রিপোর্টিং বলতে পারবো না। কম্পারেবিলিটি থাকতে হবে। টাইমলিনেস, কম্পেয়ার মিন হচ্ছে যে মান টু মান যদি হয়, কোয়ার্টার টু কোয়ার্টার যদি কম্পেয়ার, অবভিয়াসলি ইয়ার টু ইয়ার, যেটা মিনিমাম বছরে একবার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর কথা বলা আছে। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর একবার যে কম্পারেটিভ থাকবে সেটা ইমিডিয়েট প্রিভিয়াস ইয়ার। অনেক সময় কারেক্ট যদি IFRS অ্যাপ্লাই করে যদি কোনো এরর কারেকশন হয়, তখন হয়তো একাধিক বছরের কম্পারেটিভ স্টেটমেন্ট শো করতে হয়। এর বাইরে টাইমলিনেস, অবভিয়াসলি আমরা জানি কোম্পানি অ্যাক্টে বলা আছে যে আপনার অ্যাকাউন্ট শেষ করার 9 মাসের ভিতরে AGM করতে হবে, তো স্বাভাবিকভাবেই আপনার বছর শেষেই সঙ্গে সঙ্গে আপনার এটার প্রিপারেশনের কাজ শুরু করতে হবে, এবং অবভিয়াসলি খুব টাইমলি এই ইনফরমেশন প্রোভাইড না করতে পারলে এটা ভ্যালুলেস হয়ে যাবে। ব্যালেন্স বিটুইন কস্ট অ্যান্ড বেনিফিট, এখানে আসলে এখানে একটা কনসেপ্ট আছে আনডিউ কস্ট অর এফেক্ট, এটা এখানে বলা হচ্ছে সিম্পল, আমি এটা পরে বলবো। সেটি হচ্ছে যে আপনার কোনো একটা ইনফরমেশন কালেক্ট করতে যে যদি খুব বেশি বার্ডেনসাম হয়ে যায়, ট্রাবলসাম হয়ে যায় এবং অনেক কস্ট ইনভলভ হয়, সেটি আসলে ম্যানেজমেন্টের ডিসক্রিপশন যেটা প্রেজেন্ট করবে কিনা। আমরা জানি যে অনেক সময় আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ, আমরা যখন ইম্পায়ারমেন্ট টেস্ট করি অথবা আমরা যখন
আপনার হচ্ছে যে আমরা যখন এই ধরনের কাজগুলো করি তখন দেখা যায় যে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি ইনফরমেশন প্রয়োজন হয় প্রেজেন্ট ভ্যালু করতে গেলে। অনেক সময় ফেয়ার ভ্যালু বের করতে গেলে অনেক বেশি তথ্য আসতে হয়। রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্কের আপনার ব্যাংকিং সেক্টরে যখন আমরা রিস্ক বেস ওয়েটেড অ্যাভারেজ ওয়েটেড অ্যাসেট বের করার চেষ্টা করি। সো এখানে একটা কনসেপ্ট ক্লিয়ারলি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে IFRS ফর SME তে বলা আছে যে যদি কোনো রিপোর্টিং পারপাস কোন একটা ইনফরমেশন নেয়ার জন্য যদি খুব বেশি কস্ট ইনভলভ হয়ে যায়, সেটিকে এখানে ইগনোর করার যে ক্ষমতা সেটি ম্যানেজমেন্টের কাছে তাদের ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া আছে। সো ইউ ক্যান অ্যাসেস যে একটা ইনফরমেশন কতটা ইম্পর্টেন্ট এবং সেই ইনফরমেশন কালেক্ট করার জন্য কতটা কস্টলি এবং টাইম ইনভলভমেন্ট, এটা জাস্ট করার কনসেপ্টটাকে বলা হচ্ছে আনডিউ কস্ট অর এফেক্ট। এখানে ডেফিনেশনে অ্যাসেট বলা আছে, অ্যাসেটের খুব সিম্পলিফাইড ডেফিনেশন এখানে বলা আছে, সেটি হচ্ছে যে রিসোর্স উইথ ফিউচার ইকোনমিক বেনিফিট। হ্যাঁ, একই সঙ্গে সঙ্গে লাইবিলিটি বলা আছে যে প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজিং ফ্রম দ্য পাস্ট ইভেন্ট রিজাল্ট ইন আউটফ্লো অফ দ্য রিসোর্সেস। পাস্ট অব্লিগেশন, প্রেজেন্ট অব্লিগেশন পাস্ট ইভেন্ট থেকে আসবে এবং এটাকে একটা আউটফ্লো থাকতে, পটেনশিয়াল আউটফ্লো থাকবে অফ রিসোর্সেস। ইনকাম হচ্ছে ইনফ্লোজ অফ রিসোর্সেস টু ইনক্রিজ দ্য ইকুইটি আদার দ্যান দ্য ওনার্স ইনভেস্টমেন্ট। ওনাররা যে ইনভেস্টমেন্ট করে এর বাইরে ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে যে ইনফ্লো গুলো হবে সেটি হচ্ছে বলা হচ্ছে ইনকাম। এক্সপেন্স বলা হচ্ছে যে আউটফ্লোজ অফ রিসোর্সেস দ্যাট ডিক্রিজ দ্য ইকুইটি আদার দ্যান দ্য উইথড্রল। ওনাররা যদি টাকা উইথড্র করে এখান থেকে ক্যাপিটাল নিয়ে যায় ডিভিডেন্ড আকারে বা অন্য কাজ, সেটাকে এখানে আসবে না। আদার দ্যান দিস ওনার্স উইথড্রল অর ডিভিডেন্ড, আপনার কোনো পেমেন্ট যেটা হয় অর্গানাইজেশন থেকে সেটাকে বলা হয় এক্সপেন্স। ডেফিনিশনে ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে আমরা খুব মানে এটা আমরা জানি যে আপনার রিলেশনশিপ অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি অ্যাজ এ স্পেসিফিক ডেট। স্পেসিফিক ডেটে অ্যাসেট এবং লায়াবিলিটির যে রিলেশনশিপটি এটাকে আমরা বলছি হচ্ছে যে ফাইন্যান্সিয়াল পজিশন। পারফরম্যান্সে বলা হচ্ছে দ্য রিলেশনশিপ অফ ইনকাম এন্ড এক্সপেন্স ডিউরিং দ্য রিপোর্টিং পিরিয়ড। টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, এখানে বলা হচ্ছে যে আপনার অ্যারিথমেটিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য ইনকাম এন্ড এক্সপেন্স, এটাকে এক্সপেন্স এবং ইনকামের ভিতরে যে গ্যাপটা সেটি হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। এর ভিতরে কম্প্রিহেনসিভ এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম ওসিএ আছে, ওসিএ তিনটা আইটেম, এটা পরে বলবো। প্রফিট এন্ড লস, arithmetical difference between the income and expense other than those item that is income or expense that classified as a OCI, other comprehensive income. আমি যেটা বলছিলাম যে প্রফিট এন্ড লস অনলি হচ্ছে যে আদার কম্প্রিহেনসিভ ইনকাম এবং এক্সপেন্স বাদে যেটা কোর অপারেশন থেকে আপনার ইনকাম মাইনাস এক্সপেন্স, সেটি হচ্ছে প্রফিট এন্ড লস। এর বাইরে ওসিআই এর কথা বলছিলাম, ওসিআই তে বেসিক্যালি তিনটি আইটেম এখানে ইম্পর্টেন্ট। এটি বলা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ গেইন অন লস, এটি এখানে ঢুকবে। ফেয়ার ভ্যালু যদি হেজিং ইনস্ট্রুমেন্ট করা হয় এবং এখান থেকে যদি কোনো গেইন লস আসে আপনার হেজিং ইনস্ট্রুমেন্টের ফেয়ার ভ্যালু থেকে, সেটি ওসিআই তে আসবে। আরেকটা জিনিস আসবে অ্যাকচুয়াল গেইন এন্ড লস যদি হয়, কখন আমরা জানি যে এমপ্লয়ি বেনিফিট স্পেশালি গ্র্যাচুইটি জন্য আমরা অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করতে হয়। এই অ্যাকচুয়াল ভ্যালুয়েশন থেকে যদি প্রফিট এন্ড লস কোনো প্রফিট গেইন অথবা লস আসে, সেটি আপনার ওসিআই আদার কম্প্রিহেনসিভ ইনকামে আসবে অ্যাজ পার IFRS ফর SME সেকশন 2। এখানে একটা কথা বলা হয় যে অ্যাকচুয়াল গেইন এন্ড লসটা ম্যান্ডেটরি না, উপরের দুটি ম্যান্ডেটরি, এটি অপশনাল। এরপরে বেসিক রিকগনিশন কনসেপ্টটা বলা আছে IFRS ফর SME সেকশন 2 তে, সেটা হচ্ছে বেসিক রিকগনিশন কনসেপ্ট হচ্ছে an item that meet the definition of asset, liability, income or expense is recognized in the financial statement if it probable that the future benefit associated with the items will flow to the entity or flow from the entity। মানে আপনি একটা ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মাধ্যমে আপনার রিসোর্সে যদি ইনফ্লো হয় অথবা আউটফ্লো হয়, এইটা রিকগনাইজ করতে হবে। এবং অবভিয়াসলি IFRS ফর SME তে ডেফিনিশন অনুযায়ী অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এবং এক্সপেন্স এটি এখানে রিকগনাইজ করতে হবে। The item has cost or value can be measured reliably, এবং এই এমন আইটেম হতে হবে যেটি কস্ট এবং বেনিফিট এবং ভ্যালু, কস্ট বা ভ্যালুটা রিলায়েবলি মেজার করা যাবে। আনরিলায়েবল হলে সেটিকে আমরা রিকগনিশন করব না। এর বাইরে হচ্ছে বেসিক মেজারমেন্ট কনসেপ্ট, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট এন্ড ফেয়ার ভ্যালু আর ডিসক্রাইব। আমরা জানি যে হিস্ট্রিক্যাল কস্ট এবং ফেয়ার ভ্যালু ডিসক্রাইব করা আছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে IFRS ফর SME তে কিন্তু সোফার 2020 এর যেটা চেঞ্জ, যেটা তো এখন অ্যাপ্লিকেবল হয়নি, এটি কাজ চলছে, ফাইনাল স্টেজে আছে ফর দ্য পাবলিক অপিনিয়ন এন্ড সার্ভে। বাট 2015 এ যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ভার্সন অফ IFRS ফর SME, এখানে কিন্তু কস্ট মডেল সম্পর্কে বলা আছে। স্পেশালি IS 16 এ যেমনি আমরা
অ্যাসেটের কস্ট এবং রিভ্যালুয়েশন মেথড ইউজ করতে পারি, বাট আইএফআরএস ফর এসএমই তে বলা আছে অনলি কস্ট মেথড, দেয়ার ইজ নো রিভ্যালুয়েশন মেথড সো ফার, বাট এটি নিয়ে কথা চলছে, এটি নিয়ে কাজ চলছে। Basic financial asset and liability are generally measured at amortized cost. Amortized cost এ ধরা হয় এখানে আসলে ওই যে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট এবং লায়াবিলিটি amortized cost এ ধরা হয়। আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট and liability are generally measured at fair value. আপনার হচ্ছে যে বেসিক যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটি, সেটা হচ্ছে amortized cost এ ধরা হয়, আর হচ্ছে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট লায়াবিলিটি সেটিকে ধরা হয় হচ্ছে ফেয়ার ভ্যালু, এটা থ্রু প্রফিট এন্ড লস। এখানে তো ওসিআই তে এটা আসবে না, আমরা আগেই বলেছি। নন ফাইন্যান্সিয়াল অ্যাসেট আর জেনারেলি মেজার্ড ইউজিং দ্য কস্ট বেসড মেজার। কস্ট বেসড মেজার মানে কস্ট মেথডে করা হয়। এর বাইরে নন ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি আর জেনারেলি মেজার্ড এট দ্য সেটেলমেন্ট অ্যামাউন্ট। নন ফাইন্যান্সিয়াল যে লায়াবিলিটি গুলো আছে সেগুলো সেটেলমেন্টে যে টাকা আপনাকে প্রবাবলি দিতে হবে, যেটা সেটেলমেন্ট ভ্যালু, দ্যাট ইজ ইওর মেজারমেন্ট। হ্যাঁ, সো এখানে কয়েকটা মেজারমেন্ট কনসেপ্ট, বেসিক মেজারমেন্ট কনসেপ্ট বলা আছে। পারভাসিভ রিকগনিশন এন্ড মেজারমেন্ট প্রিন্সিপাল এর বাইরে ওই যে জেনারেলি আমি আগে যে রিকগনিশন এন্ড মেজারমেন্টের কিছু কথা বললাম, এর বাইরে সেকশন 2 তে ইনক্লুড করা আছে পারভাসিভ রিকগনিশন এন্ড মেজারমেন্ট প্রিন্সিপাল। এখানে বলা হচ্ছে সোর্স অফ গাইডেন্স ইফ এ স্পেসিফিক ইস্যু ইজ নট অ্যাড্রেস ইন দ্য সেকশন 10। সেকশন 10 এ যদি না বলা থাকে তাহলে এটা বলা আছে। আর আরেকটা কথা বলা আছে ইন দ্য সেকশন, এটা সেকশন 2 এর কথা বলা আছে। আর সেকশন 10 এ বলা আছে কনসেপ্ট অফ প্রফিট এন্ড লস এন্ড টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। এখানে কিন্তু ওই কথাটা বলা আছে, আমি বললাম যে টোটাল কনসেপ্ট ওসিআই মাত্র 3টা আইটেম, বাদ বাকি সবগুলোই হচ্ছে যেটা প্রফিট এন্ড লসে আসবে সেই কথাটা বলা আছে। আর অফসেটিং এর কথা, লাইক দ্য মেইন ভার্সন অফ ফুল সেট অফ আইএফআরএস, সেখানে বলা আছে অফসেটিং অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি or income and expense is prohibited unless expressly required or permitted. যদি কোনো জায়গায় একদম রিকোয়ারমেন্ট হয় বা পারমিটেড হয়, আদার দ্যান দ্যাট আপনার there is no common prohibition আছে offsetting asset and liability each other and income and expense each other. So these are the basic concept. এখানে 52টা সাবসেকশন আছে, বাট আমি সামারি করে মাত্র 8টা 9টা স্লাইডে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। এটি আমি সাহায্য নিয়েছি পিডব্লিউসি এবং ডিলয়েটের কিছু আর্টিকেল থেকে। সো ডিয়ার পার্টিসিপেন্ট, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। আমাদের থার্ড প্রেজেন্টেশন অন আইএফআরএস ফর এসএমই, এবং এটি সেকশন 2 নিয়ে ছিল। এরপরে সেকশন 3 নিয়ে নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স अगेन। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো।